আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নামটা শুনলেই মনে হয় গম্ভীর একটা জায়গা, যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়। তবে এরই মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও ন্যায় বিচার পাওয়া নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হয়েছে। সেসব প্রশ্নকে আরো উস্কে দিয়েছে খোদ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আচরণ। গত রবিবার মানে 23 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এ যা ঘটলো তা গাম্ভীর্যকে বুড়িগঙ্গার পানিতে ডুবিয়ে দিয়ে আদালতের পরিবেশকে একেবারে উত্তপ্ত করায় পরিণত করেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ আইনি ক্ষমতা নিয়ে আদালতে হাজির হওয়া একজন কর্মকর্তা, তিনি আসামি পক্ষের আইনজীবীকে বলেছেন, চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। আর তারই শাসনের শিকার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আইনজীবী নাজিন নাহার। জিয়াউল হাসানের মামলাটি ছিল গুমের অভিযোগে অভিযুক্ত হওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির সাবেক মহাপরিচালককে নিয়ে। দর্শক, এমন খবর কেবল আইনি বিতর্ক নয়, বরং বিচারিক শিষ্টাচার ও ক্ষমতার ব্যবহার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। যেখানে একজন প্রসিকিউটরকে ন্যায় বিচারের প্রতিনিধি বা মিনিস্টার অব জাস্টিস হওয়ার কথা, সেখানে রাষ্ট্রপক্ষের প্রধান আইনি কর্মকর্তা কেন প্রতিপক্ষ আইনজীবীকে এমন কথা বলবেন? দীর্ঘদিন ধরে আইসিটি ফলো করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। আইনজীবীদের আশঙ্কা, আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন ওঠার পরপরই বিচারকের সামনেই সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবীর এমন ব্যবহার দেশীয় ও আন্তর্জাতিক মহলে ন্যায় বিচারের নিশ্চয়তা নিয়ে যে আশঙ্কা আছে সেটিকে আরো বাড়িয়ে দিবে। ঘটনাটি ঘটেছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। শুনানির সময় আইনজীবী নাজনীন নাহার যখন তার ক্লায়েন্টের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন, ঠিক তখনই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেন শাস্তির রোলার নিয়ে হাজির হলেন। চিফ প্রসিকিউটর নাজনীন নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেন, চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। এরপর তিনি যোগ করেন, নাজনীনের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। চিফ প্রসিকিউটর এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনজীবীরা বলছেন, আইন পেশায় শিষ্টাচার একটি মূল ভিত্তি। প্রতিপক্ষ আইনজীবীকে তার মক্কেলের পক্ষে কাজ করার জন্য ব্যক্তিগত বা পেশাগত হুমকি দেওয়া কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। এটি শুধুমাত্র সেই আইনজীবীর স্বাধীনতায় আঘাত নয়, বরং বিচারিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা নষ্ট করে। দর্শক, কোর্টে আইনজীবীদের ভূমিকা হলো, তারা কেবল বিচার চান না, তারা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করেন। এজন্য তাদেরকে বলা হয় মিনিস্টার অব জাস্টিস। চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় হওয়ায় তার নৈতিক দায়িত্ব অনেক বেশি। কিন্তু রোববার তিনি যেভাবে আসামি পক্ষের আইনজীবীকে শাসিয়েছেন, আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি একটি হুমকি, যার স্থান কোনো আদালতে থাকতে পারে না। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 17 অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। একজন আইনজীবীকে যখন তার দায়িত্ব পালনের জন্য হুমকি দেওয়া হয়, তখন তা আসামির সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘনের চেষ্টা বলেই মনে করেন আইনজীবীরা। যখন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল, বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার চিফ প্রসিকিউটরকে মনে করিয়ে দেন যে নাজনীন একজন আইনজীবী হিসেবে উপস্থিত আছেন। এমনকি ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করবেন, এখন তো আইনজীবী। অর্থাৎ বিচারকও প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দিয়েছেন আদালতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা উচিত নয়। এক পর্যায়ে প্রসিকিউটর নাজনীনের ব্যক্তিগত আচরণ নিয়ে মন্তব্য করেন, আপনি সব সময় চিৎকার করেন, আপনার আচরণ আপত্তিকর। জবাবে নাজনীনও বলেন, আপনি আপত্তিকর কথা বলছেন। ট্রাইব্যুনাল চেয়ারম্যান শেষমেশ রেফারি হিসেবে কাজ করে বলেন, দেয়ার ইজ নো নিড টু গেট অ্যাংরি। সাংবাদিক ডেভিড বার্গম্যান মনে করেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার পুরো ঘটনাচক্রে হস্তক্ষেপ করলেও তিনি চিফ প্রসিকিউটরের প্রতি ফার টু অ্যাকোমোডেটিং বা অতিরিক্ত সহনশীল ছিলেন এবং এই ধরনের অভিযোগ বন্ধ করতে আরো কঠোর হওয়া উচিত ছিল। দর্শক, যদি অতিরিক্ত সহনশীল থাকার অভিযোগ সত্যি হয়, তাহলে এই আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরো বাড়বে। এমনিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ডের পর আন্তর্জাতিক নামকরা মানবাধিকার সংস্থাগুলো বড় বড় করে অনেক প্রশ্ন তুলেছে। প্রশ্ন হলো, চিফ প্রসিকিউটর এমন উচ্চ রক্তচাপের কারণ কি ছিল? কারণ নাজনীন নাহার তার ক্লায়েন্ট জিয়াউল হাসানের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে এমন কিছু অভিযোগ এনেছিলেন যা শুনলে মনে হবে কোনো থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। নাজনীন নাহার আদালতের সামনে 5টি গুরুতর অভিযোগ তুলে ধরেন। প্রথম অভিযোগটি ছিল আইনজীবীর অনুপস্থিতি নিয়ে। তার অভিযোগ, সেফ হাউসে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।
যদিও আইনে আইনজীবীর উপস্থিতির সুযোগ রয়েছে। তিনি বলেন তাকে জানানো হয়নি, তাকে ঢুকতেও দেওয়া হয়নি। দ্বিতীয় অভিযোগটি ছিল সময় বিভ্রাট নিয়ে। আইনজীবী নাজনীন নাহার অভিযোগ ছিল তাকে কেবল দুপুরের খাবারের বিরতিতে ঢুকতে দেওয়া হয়। 3 নম্বর অভিযোগটি ছিল ভিডিও রেকর্ডিং নিয়ে, অর্থাৎ জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভিডিও করা হয়েছে। তাজুল ইসলাম দাবি করেন ভিডিও রেকর্ডিং করা হয়েছে স্বচ্ছতার স্বার্থে, যাতে কেউ মিথ্যাভাবে দুর্ব্যবহারের অভিযোগ করতে না পারে। চতুর্থ অভিযোগটি হলো জিজ্ঞাসাবাদে অনুমোদিত নয় এমন ব্যক্তির উপস্থিতি। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন, যিনি আইনে অনুমোদিত নন। চিফ প্রসিকিউটর এই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে দাবি করেন নাবিলা ইদ্রিস বৈধভাবে তদন্তে যুক্ত ছিলেন। তিনি মনে করেন জিজ্ঞাসাবাদ ফলপ্রসূ করার জন্য তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন তাকেই পাশে রাখতে পারবেন এবং ভুক্তভোগীর মুখোমুখি হলে আসামি সত্য বলতে বাধ্য হন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্তের উদ্দেশ্যে সরকার একটি সংস্থা প্রতিষ্ঠা করতে পারে। 8 2 ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারেন। কিন্তু নাবিলা ইদ্রিস প্রসিকিউশনের সদস্য নন, তিনি গুম কমিশনের সদস্য এবং মামলার আসামি জিয়াউল হাসান বন্দী। আইন অনুযায়ী একজন বন্দীকে এ ধরনের ইন্টারোগেশন করতে হলে আদালতের অনুমতি নিতে হয়। দর্শক, আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে তোলা সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো নাবিলা ইদ্রিস নাকি জিয়াউল হাসানকে ভয়ভীতি দেখিয়ে বলেন জবাব না দিলে আপনার মেয়ে অনাথ হয়ে যাবে। নাজনীনের অনাথ অভিযোগের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অবশ্য থেমে থাকেননি। তিনি এই অভিযোগগুলোকে মিথ্যা এবং মৌলিকভাবে অগ্রহণযোগ্য বা ব্ল্যাটেন্ট লাইস বলে উড়িয়ে দেন। সাংবাদিক ডেভিড ব্র্যাগম্যান মনে করেন নাবিলা ইদ্রিসের বিরুদ্ধে মেয়ে অনাথ হয়ে যাবে এমন হুমকি দেওয়ার এই অভিযোগটি গুরুতর। ট্রাইব্যুনালের উচিত হবে জিজ্ঞাসাবাদের ভিডিও দেখে সত্যতা যাচাই করা। দর্শক, এই 5টি অভিযোগের আইনি গুরুত্ব কতটা? আইনের চোখে এই ধরনের জিজ্ঞাসাবাদ পুরোপুরি অবৈধ। 2010 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলস অফ প্রসিডিউরের 16-2 ধারায় খুব স্পষ্ট করে বলা আছে, কোনো ব্যক্তি তদন্ত চলাকালীন কোনো প্রক্রিয়ার জবরদস্তি, চাপ বা হুমকির শিকার হবে না। মেয়ে অনাথ হয়ে যাবে এই মন্তব্য শারীরিক নির্যাতন না হলেও এটি মানসিক জবরদস্তি বা চাপ হিসেবে বিবেচিত হতে পারে। এটি তদন্তের উদ্দেশ্যকে বিকৃত করে এবং ন্যায্য বিচারের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করে। আরেকটি বিষয় হলো আইনজীবীর উপস্থিতি। আইনজীবী নাজনীন নাহার দাবি করেন আইনে তার উপস্থিতির সুযোগ রয়েছে। যদিও সাংবাদিক ডেভিড ব্র্যাগম্যান তার মন্তব্যে উল্লেখ করেছেন আইসিটি এর প্রথা হলো জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে সশরীরে উপস্থিত থাকতে না দিয়ে কেবল পাশের ঘর থেকে দেখার অনুমতি দেওয়া, কিন্তু এই ক্ষেত্রে নাজনীনকে জানানোই হয়নি। দর্শক, তাজুল ইসলাম কোর্টে নাজনীন নাহারকে উদ্দেশ্য করে বলেছেন নাজনীন জিয়াউলের আত্মীয় এবং বিভিন্ন সমস্যা তৈরি করেছেন। এমনকি তিনি ঘোষণা দেন প্রসিকিউশন নাজনীনকে জিয়াউল হাসানের প্রতিনিধিত্ব করা থেকে বিরত রাখতে আপিল করবে। কিন্তু এই বাকবিতণ্ডার মধ্যে সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটি চিফ প্রসিকিউটর করেন তা হলো তিনি দাবি করেন জিয়াউল হাসান প্রায় 1000 মানুষকে হত্যা করেছে একাই এবং পেট কেটে বুড়িগঙ্গায় লাশ ফেলে দিয়েছে। 1টি 2টি নয়, 1000টি হত্যাকাণ্ড। আপনার মনে হতে পারে প্রসিকিউটর যেন আদালতে মামলায় তথ্য দিচ্ছে না, বরং একটা উচ্চ বাজেটের অ্যাকশন মুভির প্লট শোনাচ্ছিলেন। এই ধরনের বিশাল দাবি আদালত চলাকালীন করা কতটা আইনসম্মত? সাংবাদিক ডেভিড ব্র্যাগম্যান এই দাবিটিকে হাইলি প্রিজুডিশিয়াল কমেন্ট বা অত্যন্ত ক্ষতিকারক মন্তব্য হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ এটি বিচার হওয়ার আগেই জনমতকে প্রভাবিত করার চেষ্টা। ব্র্যাগম্যান সন্দেহ প্রকাশ করেছেন তাজুল সাহেবের কাছে এই দাবির সপক্ষে প্রমাণ থাকার সম্ভাবনা কম। তদন্ত চলাকালীন দোষী ব্যক্তির পরিচয় সম্পর্কে বিবৃতি দেওয়া সরকারি কর্মকর্তাদের এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। দর্শক, আইসিটিতে তাজুল ইসলামের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ থেকে বিতর্ক পিছু ছাড়ছে না। তাজুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিটিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন। তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন, যে দলটি জামাত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ার পর তিনি সেই রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকার কর্তৃক তাকে অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাজুল ইসলামের ডিফেন্স থেকে প্রসিকিউটরের পদে রূপান্তর শুরু থেকেই আইনি মহলে বড় ধরনের নৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্পষ্টভাবে এই পরিস্থিতিকে বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশ বার কাউন্সিলের আচরণ বিধি অনুযায়ী একজন আইনজীবী পরস্পর বিরোধী স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারেন না। এই নীতির মূল উদ্দেশ্য হলো এক পক্ষের সংবেদনশীল কৌশলগত তথ্য নিয়ে অন্য পক্ষের বিরুদ্ধে ব্যবহার রোধ করা। ট্রাইব্যুনাল ডিফেন্সের কৌশল ও মামলার দুর্বলতা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দেওয়া সরাসরি নৈতিক সংঘাতের জন্ম দেয়। এই নৈতিক পটভূমির কারণে তার বর্তমান আচরণ এবং ডিফেন্স কাউন্সিলকে শাসনের অভিযোগ আরো বেশি সমালোচনার জন্ম দিয়েছে।
আবার চিফ প্রসিকিউটর হওয়ার পর বিভিন্ন সময় তার কিছু মন্তব্য ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। গত 30 আগস্ট একটি গোল টেবিল বৈঠকে তাজুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে নির্বাচিত সরকার যদি এই বিচার প্রক্রিয়া এগিয়ে না নিয়ে যায়, সেই আশঙ্কায় তাদের বিচার তাড়াহুড়ো করে শেষ করতে হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই হ্রাস বা তাড়াহুড়োর কারণে কাজে হয়তো খুঁ থেকে যাওয়ার আশঙ্কা আছে। দর্শক, আইনগত দিক থেকে এটি অত্যন্ত গুরুতর বিষয়। মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর মামলায় ডিউ প্রসেস বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা আন্তর্জাতিক ন্যায় বিচারের মৌলিক নীতি। যখন প্রসিকিউশনের সর্বোচ্চ কর্মকর্তা নিজেই বলেন বিচার একটি রাজনৈতিক সময়সীমার অধীন হয়ে ত্রুটিপূর্ণ হতে পারে, তখন এটি ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে। সেটি হয়েছেও শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। দর্শক, আইসিটির এই পুরো ঘটনাটা অনেকটা এমন যেন একটি গম্ভীর সিম্ফনি অর্কেস্ট্রা চলছে, যেখানে সবাই সুর মেলাতে ব্যস্ত। হঠাৎ করে চিফ প্রসিকিউটর এসে তার বেহালাকে লাঠির মতো ব্যবহার করে আসামিপক্ষের আইনজীবীকে শাসাচ্ছেন। এতে সুরও নষ্ট হলো আর বিচারের মর্যাদা হলো ভুলণ্ঠিত। যখন চিফ প্রসিকিউটর মতো একজন প্রধান কর্মকর্তা ডিফেন্স কাউন্সিলকে হুমকি দেন, তখন ডেভিড বার্গম্যানের মতো পর্যবেক্ষকের মাধ্যমে এই ঘটনা আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়। এটি বিশ্বজুড়ে বার্তা দেয় যে আইনের কঠোরতা থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল তার নিজস্ব উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে না। ফলে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সামগ্রিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে আরো একবার চাপের মুখে পড়ল এবং এর বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হলো।